নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো অল রাইট, ইন্ডিয়া সেমিফাইনালে এবং ইন্ডিয়ার সেমিফাইনাল ম্যাচ হতে চলেছে ইংল্যান্ডের সঙ্গে 5th মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তো তার আগে 4th মার্চ কিন্তু নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকা সেমিফাইনাল ম্যাচ হচ্ছে ইডেন গার্ডেন স্টেডিয়ামে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়া বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, অনেকে আবার বলতে শুরু করেছে 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের বদলা চাই। ভাই, আমরা তো বদলা 2024-এ নিয়েছিলাম না, সেমিফাইনালে ছিটকে দিয়েছিলাম ইংল্যান্ডকে। অ্যাকচুয়ালি লাস্ট 3টে টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া সেমিফাইনাল কিন্তু ইংল্যান্ডের সঙ্গেই হচ্ছে। 22-এ ইংল্যান্ড জিতেছে, 24-এ ইন্ডিয়া জিতেছে, 26-এ আবারও ইন্ডিয়া ইংল্যান্ড। তবে হ্যাঁ, 10 উইকেটে হারের বদলা একবার বদলা নিয়ে সম্পূর্ণ হয় না, আবার একবার নিলে তো আরও ভালো লাগবে। তো সেটাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমরা দেখতে চাইবো। তবে ভাই, গতকাল ইডেন গার্ডেন স্টেডিয়ামে ইন্ডিয়ার ম্যাচ দেখে যে ভাইবটা এসেছে না, ওটা আলাদা লেভেলের ছিল। ইডেন গার্ডেন্সের যে ভাইব, ইডেন গার্ডেন্সের যে অ্যাটমসফিয়ার, সেটা অন্য কোনো স্টেডিয়ামে দেওয়ার ক্ষমতা নেই। যতই আমেদাবাদ করা হোক, যতই অত বড় ক্যাপাসিটি স্টেডিয়াম বানানো হোক, বাট ইডেন গার্ডেন্সের অ্যাটমসফিয়ার ওখানে পাওয়া যাবে না। প্লাস দর্শকদের যে উন্মাদনা, দর্শকদের যে লাউড ভয়েস, সেটাও ইন্ডিয়ান টিমের অনেক কাজে এসেছে। এবং কালকের ম্যাচে ইন্ডিয়ান টিম যে জয়টা তুলেছে, ম্যাচটা ক্লোজ ম্যাচ হয়েছে অবশ্যই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট একটা সময়ের জন্য কিন্তু চেজে মনে হয়নি যে ইন্ডিয়া চাপে পড়েছে। সবসময় মনে হয়েছে ইন্ডিয়া চেষ্টা করে দেবে। একমাত্র যখন হার্দিক লাস্টের দিকে আউট হলো, মনে হচ্ছিল একটু কি চাপ হতে পারে, তবে দুবে এসে প্রথম বলে 4 মেরে সেই চাপটা কমিয়ে দেয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়া কিন্তু চেজে টোটালি কন্ট্রোলে ছিল, যার পুরোপুরি ক্রেডিটটা যাবে সঞ্জু স্যামসনের কাছে। এবং সেইভাবে খেলে ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছেছে। এবার একজনকে নিয়ে কথা বলার আছে, মোহাম্মদ আমির এখন বাবা হয়ে গিয়েছিল। বাবা বলতে কি, যা প্রেডিক্ট করছে নাকি তাই মিলে যাচ্ছে। সে বলেছিল ইন্ডিয়া ভালো ক্রিকেট খেলছে না, ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে যাবে, অভিষেক শর্মা স্লগার, তাই অভিষেক শর্মা রান পাচ্ছে না। সালাদের নাকি মনে হয়েছে অভিষেক শর্মাকে মোহাম্মদ আমির স্লগার বলেছে বলে নাকি অভিষেক শর্মা রান পাচ্ছে না। এদের ভাবনা চিন্তা অন্য লেভেলে চলে, যে মোহাম্মদ আমিরের জন্য অভিষেক শর্মা ফর্ম হারিয়ে ফেলেছে। বাহ, যাই হোক, তো সেই আমির বলেছিল ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারবে না, এখন কোয়ালিফাই করে গিয়েছে। আমির কি বলবে? আমির বলছে যে ইন্ডিয়া এখনো ভালো ক্রিকেট খেলছে না, তাও কোয়ালিফাই করে গিয়েছে, বাট তারা হট ফেভারিট না। ইন্ডিয়ার প্রত্যেকটা বোলার জসপ্রীত বুমরা ছাড়া সবাই মার খেয়েছে। এবার যদি আমরা একটু বোলিং কার্ড দেখি, জসপ্রীত বুমরা অবভিয়াসলি কালকে সেরা বোলার, বাট বুমরা 4 ওভারে 36 খেয়েছে, অক্সর 4 ওভারে 35 খেয়েছে, হার্দিক পান্ডিয়া খেয়েছে 4 ওভারে 40, বরুণ চক্রবর্তীও খেয়েছে 4 ওভারে 40। বুমরা 36 খেয়েছে আর হার্দিক আর বরুণ 40 খেয়েছে। তারপরে নাকি বলছে যে বুমরা ছাড়া বাকি সবাই প্রচুর মার খেয়েছে। ইভেন অক্সরের রান তো বুমরার থেকেও কম ছিল। বুমরা অবভিয়াসলি উইকেট নিয়েছে, কি বোলিং করেছে সেটা বলতে হবে না, বাট আমি এটা বলছি যে বাকিরাও প্রচুর মার খেয়ে গিয়েছে সেরকম কিন্তু না। সবাইরই ইকোনমি 10-এর আশেপাশে, যেটা কিন্তু ইডেন গার্ডেন স্টেডিয়াম অনুযায়ী দেখলে একদমই কিন্তু বেশি না। কালকের ইডেন গার্ডেন্সে খেলাতে রান আটকানোর মতো জায়গা খুব কমই ছিল। ব্যাটসম্যান যদি একটু ঠিকঠাক কানেক্ট করে, বল যাচ্ছিল মাঠের বাইরে, একটু ফিল্ডারকে টপকে গেলে ইডেন গার্ডেন্সের লাইটেনিং ফার্স্ট আউটফিল্ডে সেটা 4 হবেই হবে। ইডেনে রান আটকানো খুবই শক্ত, আর পিচ কালকে যেরকম ছিল সেখানে 10-এর ইকোনমিতে রান দেওয়াটা এমন কিছু বড় ব্যাপার না, সেটা নর্মাল ব্যাপার ইডেনের পিচে। এবং যেটা আমরা আইপিএলেও বারবার দেখেছি। এবং সেখানে দাঁড়িয়েই যখন সঞ্জু স্যামসন যতবার মারতে চেয়েছে কালকে, সে কিন্তু বাউন্ডারি মেরেছে, এতটাই ভালো কন্ডিশন ছিল। হ্যাঁ, ভারতের বাকি ব্যাটসম্যানদের মধ্যে একটু অভিষেক শর্মা স্ট্রাগল করছে, সূর্যকুমার যাদব মারার চেষ্টা করেনি, হার্দিক পান্ডিয়া একটুখানি ধরে খেলার চেষ্টা করছিল, তিলক মারার চেষ্টা করেছে, দুবে মারার চেষ্টা করেছে, তারাও রান পেয়েছে। কন্ডিশন অনুযায়ী দেখতে গেলে কিন্তু কালকে ইডেনের কন্ডিশনে ভারতের বোলিং যথেষ্ট ভালো হয়েছে। জসপ্রীত বুমরার 2য় ওভার, বরুণ চক্রবর্তীর 1ম ওভার, হার্দিক পান্ডিয়া 4র্থ ওভার, যেটা ইনিংসের 15 নম্বর ওভার ছিল, বা অর্শদীপ সিংয়ের 19 নম্বর ওভার, এই ওভারগুলো ভুলে গেলে চলবে না। এবং অক্সর প্যাটেলও যেভাবে তার 4টে ওভার কমপ্লিট করে দিয়েছে একদম ইকোনমিক্যাল বোলিং করে, দারুণ বোলিং হয়েছে। ইন্ডিয়ার বোলিংয়ের প্রশংসা করতে হবে। কালকের যে কন্ডিশনটা ছিল ওটা 210-220 রান হবার মতো কন্ডিশন ছিল। সেখানে ওয়ার্ল্ড কাপের একটা প্রেশার আলাদা থাকে, সেটা অবশ্যই ঠিক কথা। তবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংই ওয়েস্ট ইন্ডিজের শক্তি, এবং সেই তুলনায় ইন্ডিয়া ভালো বোলিং করেছে। এবং হেটমায়ারের আউটটা নিয়ে নাকি অনেক কথাবার্তা বলছে, আমিরের নাকি মনে হয় যে ওটা আউট নয়। ফ্যানেরা বলছে ঠিক আছে, বাট একটা প্রফেশনাল ক্রিকেটার হয়ে পাকিস্তানিদের এরকম কথাবার্তা আমরা বলতে শুনেছি। আর ব্যাপার কি বলতো, মোহাম্মদ আমির তো এইসব কাজ করে অভ্যস্ত, পয়সা নিয়ে ইচ্ছা করে নো বল করেছে। তা ওর সবসময় মনে হয় যে কিছু না কিছু এরকম হয়েছে। এটা কি কথা আছে না, চোরের মন পুঁই মাছায় নাকি, এরকম একটা ওরকমই ব্যাপার। ও তো চোর নিজে, সেই জন্য মনে হয় সবাই চুরিই করছে। হেটমায়ারের আউটটা নিয়ে এত কথাবার্তা কেন হচ্ছে আমি তো বুঝতে পারলাম না। হেটমায়ার 2বার ঘাড় নাড়িয়েছে বলে হেটমায়ার আউট নয়। এখানে ব্যাট আর বলের মাঝখানে গ্যাপই নেই সেইভাবে, আর সেখানে গিয়েই স্পাইকটা এসেছে, ক্লিয়ারলি ব্যাটে বল লেগেছে। এটা যদি উল্টো দিকে ইন্ডিয়ার কোনো ব্যাটসম্যান হতো, সেখানে তো 100% সবাই বলতো আউট।
কিভাবে এটাকে নট আউট বলছে লোকজন। যাই হোক, একটা জিনিসই প্রমাণ হয় যে ভারতকে আবার সেমিফাইনালে দেখে ওদের খুব ফাটছে। তো যাই হোক, সেটা নিয়ে আমাদের ভেবে লাভ নেই, আমাদের টার্গেট ওয়ার্ল্ড কাপ জেতা, এবং সেখানে নেক্সট টার্গেট ইংল্যান্ডের এগেনস্টে একটা তো আমরা ম্যাচ প্রিভিউ দেবো যে কীভাবে মানে কি ইন্ডিয়ার প্ল্যানিং হতে পারে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে একটা প্লেয়ারকে নিয়েই বর্তমানে চিন্তা রয়ে যাচ্ছে, সেটা অভিষেক শর্মা যখন 1 বলে 0 করছিল তখন আমার এতটা চিন্তা হয়নি, যেটা অভিষেক শর্মাকে 11 বলে 10 করতে দেখে হচ্ছে। অভিষেক শর্মাকে অ্যাকচুয়ালি ইন্ডিয়া এই দায়িত্বটাই দিয়েছে যে তুমি প্রথম থেকে ব্যাট চালিয়ে খেলবে যাই হোক না কেন, এবং সেটা করতে গিয়ে অভিষেক সাফল্য পায়নি। তবে অভিষেকের ওই অ্যাপ্রোচের জন্যই ইন্ডিয়া বেশিরভাগ ম্যাচে বাইল্যাটারালে বড় বড় স্কোর করেছে, এবং ওই কারণেই ইন্ডিয়া 8 অব্দি ব্যাটিং নিয়ে খেলছে। সেখানে আমি এনিডে অভিষেকের থেকে 3 বলে 6 রান নিয়ে নেবো 11 বলে 10 নেবার থেকে, সেটা একটা চিন্তার জায়গা। এবং তারই সঙ্গে অভিষেক ফিল্ডিং যেরকম করছে, এবার এই জায়গাতে এসে ইন্ডিয়া কি চেঞ্জ করবে? দেখো, চেঞ্জ করলে যে লাভ হয় সেটা আমরা সঞ্জুকে আনার পর দেখতে পাচ্ছি। 3টে লেফট হ্যান্ডার নিয়ে ইন্ডিয়ার ক্লিক করছিল না। তবে যতক্ষণ না ইন্ডিয়া হেরেছে, সূর্যকুমার যাদব প্রেস কনফারেন্সে এসে কি বলছিল যে কার জায়গাতে সঞ্জুকে আনবো, তিলকের জায়গাতে, অভিষেকের জায়গাতে। বাট যখন সঞ্জু এলো, সঞ্জু কি ইম্প্যাক্ট রাখলো সেটা আমরা দেখতে পাচ্ছি, তাই নয়? সেখানে যখন কোনো একটা জিনিস ক্লিক করছে না, সেটাকে কি পরিবর্তন করার কথা ভাববে? ব্যাপার হচ্ছে সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে উইনিং কম্বিনেশন টিমেরা চেঞ্জ করতে চায় না। তবে সেই জায়গাতেই অভিষেক শর্মা, সত্যি বলতে কি অভিষেক শর্মা যদি কনফিডেন্ট থাকতো, রান না পেলেও চিন্তা থাকতো না। দেখে মনে হচ্ছে অভিষেকের কনফিডেন্স একদমই লো, সহজ ক্যাচ নিতে পারছে না। তারই পাশাপাশি ব্যাট হাতে সেই পুরনো যে অভিষেকের ব্যাটিং, তার ধারে কাছে সে ব্যাটিং করছে না। এবং সেখানে দাঁড়িয়েই যদি ইন্ডিয়া চেঞ্জ করে, অপশান কি হতে পারে? সিম্পল অপশান এটাই হবে, তিলক ভার্মা এখন ছন্দে ফিরেছে। এবার সেখানে দাঁড়িয়ে তিলকও এবার 5 বা 6 ক্লিক করছে, তাকে কি আবার 3 পাঠিয়ে দিয়ে ঈশানকে দিয়ে ওপেন করিয়ে নিচের দিকে রিঙ্কুকে আনা বা ওয়াশিংটনকে এনে বোলিংটাকে আরেকটু স্ট্রং করা, কারণ অভিষেক তো অতটা কন্ট্রিবিউট করতে পারছে না। আর ইন্ডিয়ার এটা একটা সমস্যা হতে পারে যে 5টা বোলিং অপশন নিয়েই খেলছে। 6th বোলিংয়ের দরকার হলে দুবে যেরকম বোলিং করছিল, দুবের হাতে বল তুলে দিতে ক্যাপ্টেন কতটা কমফোর্টেবল হবে সেটা একটা বড় প্রশ্নের ব্যাপার। সেই অপশানগুলো আছে, বাট ইন্ডিয়া চেঞ্জ করবে কি সেটা একটা দেখার বিষয়। তবে যদি টিম এরপরও অভিষেক শর্মাকে ব্যাক করে, আমি এটাই চাইবো যেটা 2024-এ বিরাট কোহলি করেছিল। ভালো ফর্মে কিন্তু কোহলিও ছিল না 2024 টি20 বিশ্বকাপে, বাট ফাইনালে পারফর্ম করে দিয়েছিল। সেরকম যেন অভিষেক শর্মা করে। অভিষেক যদি সেমিফাইনাল বা ফাইনালে রান করে দেয় না, ভারতকে সেমিফাইনাল জিতিয়ে ফাইনাল জিতিয়ে দিতে পারে, বা একটা ম্যাচেও ভালো খেলে দিতে পারে, সেখানে কিন্তু সবাই ভুলে যাবে যে গ্রুপ স্টেজে কি হয়েছে। তো এখন অভিষেকের থেকে সেটাই এক্সপেকটেশন থাকবে। তবে কনফিডেন্সটা লো হয়ে গেছে থেকে খারাপ লাগছে। যদি চেঞ্জ করে রিঙ্কুর মতো প্লেয়ারকে আনে, সেক্ষেত্রে এটাই অপশন হতে পারে যে সঞ্জু স্যামসনের সঙ্গে ঈশান কিষান ওপেন, 3 নম্বরে তোমার তিলক ভার্মা, দেন 4-এ সূর্য, 5-এ দুবে, 6-এ হার্দিক, 7-এ রিঙ্কু। এবার রিঙ্কুকে আনলে রিঙ্কুও যে এখন অব্দি টি20 ওয়ার্ল্ড কাপে যে সুযোগগুলো পেয়েছে, ভালো কিছু করেছিল সেরকমটা না। তবে রিঙ্কুর ব্যাপারটাও আমরা বুঝতে পারছি যে তার কি চলছিল, তার সঙ্গে তার মেন্টাল স্টেট কোন জায়গাতে ছিল। বাট রিঙ্কু ফিল্ডিং করা মানে ইজি ক্যাচ মিস করবে না, এবং কালকে হেটমেয়ার বরুণের বোলিংয়ে দেখছিলাম জাস্ট ঠেলে দিয়ে 2টো করে রান নিচ্ছে। রিঙ্কু কিন্তু ওই হট জোনে ফিল্ডিং করলে ওইগুলো নেওয়া খুব একটা সহজ হয় না। ফিল্ডিং যেটাই একমাত্র কালকে ইন্ডিয়ার খারাপ লেগেছে, সেই জায়গাতে কিন্তু রিঙ্কু অনেকটা কন্ট্রিবিউট করতে পারে। তবে মেবি চেঞ্জ হয়তো নাও করতে পারে। তবে হ্যাঁ, রিঙ্কু সিংয়ের প্রশংসা করতেই হবে। তার সঙ্গে কি চলেছে আমরা জানি, তার বাবা মারা গিয়েছে এবং তার পরের দিনে টিমের সঙ্গে যোগ দিয়েছে, এবং কালকেও যেভাবে ম্যাচ না খেলেও ম্যাচের মধ্যে ইনভলভ ছিল। একবার 2টো রান নিল বোধহয়, সঞ্জু স্যামসন তিলক ভার্মা ছিল, সেখানে যেভাবে রিঙ্কু মানে উজ্জীবিত করছিল দলকে, দেখতে খুবই ভালো লাগছিল। এই জন্যই রিঙ্কুকে টিম প্লেয়ার বলা হয়। তো সেখানে রিঙ্কুর জন্য ভালো লাগছে যে সে মানে হাসছে। সঞ্জু স্যামসন ওয়েল প্লেড। কালকের ম্যাচ নিয়ে এগুলোই বলার ছিল। তোমরা জানিও যে তোমরা কি বলবে কালকের ম্যাচ নিয়ে। অভিষেক শর্মাকে নিয়ে কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।